অনেক অনেক ভালো আছি। আমি চলে এসেছি নতুন একটি গল্প নিয়ে, আর আজকের এই গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো। তাহলে চলো আজকের গল্পটি শুরু করে। চাচা, আমি আপনার কিছুতেই এ প্রস্তাব মানতে পারবো না। আপনি দয়া করে আপনার এসব প্রস্তাব ফিরিয়ে নিন। চাচা তো নানা একটা থাপ্পড় মেরে বলল, চাচা আমি তো চাচা নিয়ে একদম চুপ, কোনো কথা বলবি না। আপনি আমার চাচা হয়ে কেন মিথ্যা বলছেন? আমি তো আপনার মেয়ের মতো এমন একটি কথা বলেছিল, সেটা শোনার পর আমার সারা শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। বাকি ঘটনাটি গল্পুতু একটা গ্রামে কুডে ঘরে থাকত ললিতা আর তার মা আনারকলি। ললিতার বাবা নেই। ছোটবেলা থেকে শুনে এসেছে যে তার বাবা মারা গেছে। ললিতা কখনো তার বাবাকে দেখেনি, তার বাবা কেমন দেখতে ছিল সেটাও জানে না, শুধু নাম শুনেছে। আর কোনো ভাই বোন নেই। ললিতার খুব ভালোই যাচ্ছিল। আমি সারাদিন আনারলি মেম্বার বাড়িতে কাজ করল, আর সন্ধ্যা হলেই ফিরে আসত তার ছোট্ট কুডে ঘরটাতে, রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করত মায়ের জন্য। তারপর যখন আনারকলিকে দেখতে পেত তখন বৃষ্টি এক হাসি দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরতে গিয়ে, খেয়ে দে ঘুমিয়ে পড়ো, আবার সকালে আনারকলি উঠে রান্নাবান্না শেষ করে মেয়ের জন্য খাবার রেডি করে চলে যেত। পড়াশোনায় খুব ভালো ছিল, কারণ তারা খুব ইচ্ছে মায়ের স্বপ্ন পূরণ করা। এবার এসএসসি পরীক্ষা দেবে ললিতা, কিন্তু এর মধ্যেই মা চলে গেল। এখন কোথায় থাকবে, কি করবে, আরও কি পড়াশোনা করতে পারবে ললিতা? ললিতা এখানে উপস্থিত রয়েছে বাড়ির উঠানে, ঠান্ডা মাটির উপর শুধু একটা পাতলা চাদর বিছিয়ে রেখেছে। আনারকলিকে মাথার কাছে গিয়ে, কাছে আবার পায়ের কাছে গিয়ে তা গ্রহণ করার জন্য মালিশ করছে। এমন অবস্থা দেখে মধ্যবয়স্ক নারী তার পাশে গিয়ে বসল। স্নেহের হাত ললিতার মাথায় রেখে বলল, কান্দিস না, নিজেকে শান্ত করে তোর মায়ের আর ও অশান্তি হইব। আর কান্দিস না, মায়ের জন্য দুই হাত তুলে দোয়া কর যাতে সে পরপারে ভালো থাকার। কথা শুনে মাথা তুলে চাইল যেন কান্না বেড়ে গেল তার গলা ছেড়ে। কাঁদতে কাঁদতে লাগল, ওগো আমার আপন বলতে আর কেউ থাকল না পৃথিবীতে। আমি এখন কার কাছে যাব? কষ্ট পেলে কার কাছে বলবো? কে আমাকে আদর করবে? কে আমাকে শাসন করবে? কার কোলে মাথা রেখে ঘুমাবো? আমার তো সবকিছু শেষ হয়ে গেল। চাচা চিন্তা করিস না ললিতা, আল্লাহ একটা ব্যবস্থা ঠিকই কইরা দিমু। এখান থাইকা বেশি দেরি করা যায় না, তারে মাটি দিয়া খেলা লাগব না, আমার কাছে থাকবে। তোমরা চলে যাও চাচা, এপারে থাকব, ততই কষ্ট বেশি হইব। তুই আমার কথা শুনিস না, কিন্তু আমি কিভাবে থাকব মাকে ছাড়া? বল একবার চাচা। আমি বুঝতাছি না কষ্ট হইতাছে, কিন্তু সত্যিই তাই যে এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী না। আমি জামু পরশু, আবার আরেকজন যেমনি দুনিয়া চলে রে। তুই আমার সাথে আমার বাড়িতে থাকবি, এখন থাইকা আমার পোলাপাইনদের সাথে থাকবে। চোখ মুখ মুছে উঠল ললিতা। কিছু মহিলা এসে আনারকলিকে নিয়ে গেল গোসল করাতে। ললিতা ঘরের মধ্যে ঢুকে ছোট্ট চৌকিতে বসে আবারও দু চোখে পানি ছেড়ে দিল। আনারলির বুকে চেপে ধরে বলতে শুরু করল, না গো, এই বালিশে মাথা রেখে ঘুমাতে তোমার চুলে তেলের সুগন্ধ এখনো রয়ে গেছে। মা, শুধু তুমি চলে গেলে কিভাবে পারলে তুমি তোমার লিতাকে একা করে দিয়ে চলে যেতে? তুমি তো সবসময় আমার ছায়া হয়ে থেকেছে, তাহলে আজ কেন চলে গেলে? মা, কেন এত স্বার্থপর হলে তুমি? মা, ললিতার বয়সী এক মেয়ে এসে পাশে বসল, কাঁধে হাত রাখতেই ফিরে তাকা ললিতা। মেয়েটাকে ধরে হুহু করে কাঁদতে শুরু করলি। তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে, মেয়ে এটা বল, এরপর তো অসুস্থ হয়ে যাবে। আজ তুই যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছিস সেই পরিস্থিতিতে দাঁড়াতে হবে। কখন কি হয়ে যায় সেটা বলা যায় না রে। তুই আমার সাথে চলো, আব্বাকে বলল তোকে আমাদের বাড়িতে থাকতে। দুই নয় মুছে বলল, কিন্তু সুমি চাচি তো আমাকে পছন্দ করে না, তাহলে আমি কিভাবে যাব? না না, আমি এখানেই থাকব, তুই কিছু চিন্তা করিস না, আবার সব কিছু ঠিক করে দেবে। ললিতা কিছু বলল না, শুধু মাথা ডান বামে না দিয়ে বোঝালো সে সুমির সাথে যাবে। ছোট মেয়ে সুমি। সুমি ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে, একই স্কুলে দুজন পড়াশোনা করে খুব ভালো সম্পর্ক দুজনের মধ্যে। সচরাচর কেউই বলতে পারে না যে এদের মধ্যে রক্তের কোনো সম্পর্ক নেই। রহমত আলী তাকে নিজের সন্তানের মতো স্নেহ করে, কিন্তু তার স্ত্রী রাবিয়া সে খুবই অপছন্দ করে। লই তাকে সহযোগ্য করতে পারে না। এলাকাবাসীর সবাই মিলে মাটি দিয়ে দিল আনারকলিকে। মায়ের কবরের পাশে বসে প্রচণ্ড কান্না করেছে। লুঙ্গি তাকে ধরে বাড়িতে নিয়ে গেল। তাকে দেখেই সুমির মা চেঁচিয়ে উঠল। মায়ের এমন ব্যবহার দেখে সুমি বলল, এবার তো একটু মানুষ হওয়া। সেই ছোটবেলা থেকে দেখছি তুমি ললিতাকে সহ্য করতে পারো না, সবসময় মেয়েটার গালমন্দ করতেই থাকো। কেন বলতো? শায়লা তেড়ে এসে সুমিকে একটা চট বসিয়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তোর এত বড় সাহস কেমনে হইল রে? তুই জানোস না আমি কি কারণে ওয়েস সহ্য করতে পারি না? কারণ তোর বাবা আমাকে রেখে ললিতাকে দিয়ে তার পায়ের ব্যথা সারানোর জন্য ললিতাকে দিয়ে মালিশ করে। কেন আমি পারি না তার সেবা যত্ন করতে? ললিতাকে কেন শুধু শুধু কষ্ট দিবে? তাকে দিয়ে তেল মালিশ করে কেন? আমি পায়ে মালিশ করে দিলে ব্যথা কম না? তোর বাবা দিন দিন জেন কেমন হয়ে যাচ্ছে? তোর বাবার উদ্দেশ্যটা কি? বর্তমানে অতীত টেনে আনছো কেন? মা, তুমি কি ভুলে গেছো বাবাজির স্বভাবের কথা? এরপরও তুমি এসব কথা বলা ছেড়ে বলছো কিবা কিছু নেই? তিনি বলেন, ইয়া বা ইকো আমার বাড়ি থাইকা আমার চোখের সামনে ওরে দেখবার চায় না। এটা তোমার বাড়ি না মা, এটা আমার আব্বার বাড়ি। আর আব্বা নিজেই বলেছেন লিতাকে এখানে রাখতে। তোর
বাপের মনে তো মেলা দয়া, খালি টেহা কামানো ক্ষমতা নাই, নিজের সংসার চলে না, আবার আইছে আরেকজন, এ নিয়ে যথেষ্ট ভালোভাবে চলে। মা, শুধু তোমার মুখে এমন কথা শুনে তুই কিন্তু মেলা কথা কইতাছস শুনি। এর মধ্যেই রহমত আলী চলে এল। তাকে দেখে শালা আরও দ্বিগুণ বেড়ে গেল। রহমত আলী এগিয়ে গেল তাদের দিকে, শায়লার দিকে তাকিয়ে শান্তভাবে বলল, এত চান্স? আর সবেমাত্র মা মইরা গেছে, সারাদিন কিছু খায় নাই, কানছে, এখন কি ওর মন মেজাজ ভালো আছে? কও তুমি এখন ওর আপন বলতে আমরা ছাড়া আর কেউ নাই, বুঝলা কেন তুমি? আমগো পোলা মাইরা আছে, যেদিন আমরা মইরা জামু সেই দিন এমন অবস্থা হইব, তাই কইতাছি আগে যা হয়েছে সব ভুইলা যাও, আর মায়ার লগে খারাপ ব্যবহার কইরো না। রহমত আলীর স্ত্রী বল, তুমি যে কেন মায়ের আডে জায়গা দিয়েছ তা আমি ভালো করেই জানি, তোমার উদ্দেশ্য ভালো না। রহমত ওয়ালি শায়লার কথায় কান না দিয়ে সুমির দিকে তাকিয়ে বলল, ওরে নিয়া ঘরের জামায়াত, আর সারাদিন না খাইয়া ছিল, কিছু খাইতে যা। ঠিক আছে, আব্বাকে নিয়ে ঘরে ঢুকে গেল। রহমত আলী একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, শায়লা বলল, তুমি এই মায়েরা দেয়া লাগবো না, তুমি নিজেই ওকে ঘরে রেখে দাও তোমার রক্ষিতা করে। এই যেখানে আমগো নিজের মাইজা গগো বিয়া দিবার পারতাছি না, টেহা পয়সা নাই, তুমি যা ইচ্ছা তাই করো, তুমি কিন্তু পরীক্ষা পর্যন্ত থাকবে তার বুয়ের পর, আর না মনে রাইখো কথাগুলো বলে চলে গেল। তারপর রহমত আলীর মাথায় ব্যথা, তাকে বলল, লিতা আমার মাথা ব্যথা করছে, আমার কপালটা একটু মালিশ করে দে। তোমার চাচার কাছে এসে বসল। লিতা চাচার মাথায় মালিশ করতে করতে বলল, চাচা আমি তোমার সেবা জনগণের চাহিদা সহযোগ করতে পারে না। চাচা তখন বলল, তোর চাচিমতো মেয়েকে বিয়ে করে আমি অনেক ভুল করেছি, তোর চাচি তোকে দেখতে পারে না, আমি তো চাই তোকে আমার মেয়ে এর মতো বেলজ্জাবতী লালন পালন করে, কিন্তু তোর চাচি এটা চায় না। আমিও বলে দিয়েছি তুমি চলে গেলে চলে যাও, কিন্তু ললিতা আমার বাড়িতে থাকবে, এটাই আমার শেষ কথা। আজ আকাশের অবস্থা তেমন একটা ভালো না, শুতে গেল, কিন্তু ললিতার চোখে কিছুতেই ঘুম আসছে না, ঘুম আসছে না। ভয় লাগছিল, কারণ সে মাকে ছাড়া ঘুম আসে না। মা তাকে ঘুম পাড়িয়ে দিত। চাচা আমার রুমে আসলো আর বল, কিরে তুই এখনো ঘুম আসেনি না? চাচা আমার ঘুম আসছে না। চাচা তখন বলল, আমি জানি তোর মা তোকে ঘুম পাড়িয়ে দিত। একথা বলতে একটা চর মেরে বসল। শায়লা বল, কি করলে তুমি? বাবা মায়ের আদরের একমাত্র মেয়ে আমি, আমার পরিবারের 2 ভাই 1 বোন, আমার বড় ভাইয়ের নাম আবুল আর ছোট ভাইয়ের নাম শিমুল। আমি কলেজে 2nd ইয়ারে পড়ি, আমার বয়স 20 বছর। আমার লাইফ আর 10টা মেয়ের মতো স্বাভাবিক না। অনেকেই বাজে মন্তব্য করতে পারেন, এভাবে বিচার করবেন সেটা আপনাদের ইচ্ছা। আমি কলেজে 1st ইয়ারে পড়ি, আমার ছোট ভাই শিমুল মাত্র ক্লাস 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। শিমুলকে আমি ছোটবেলা থেকে অনেক স্নেহ করতাম, শিমুলকে আমি ভাবতাম, কারণও সবসময় বোকা হয়ে থাকত। আমরা 2 জন একই রুমে থাকি। শিমুল ভূতের গল্প পছন্দ করে। শিমুল যখন ছোট ছিল তখন আমি ওকে ভূতের গল্প পড়ে শোনাতে শিমুল ভূত এবং ভূতের গল্প ভয় পায়। শিমুলকে যখন ভূতের গল্প শোনাতাম তখন গল্প শুনে ভীষণ ভয় পেয়ে, কিন্তু তারপরেও গল্পগুলো শুনুম। উঠার পর আমার মনটা সবসময় অস্থির হয়ে থাকত। কলেজের ছেলেগুলো সবসময় আমার পেছনে লেগে থাকত, আমি কাউকে পাত্তা দিতাম না, কারণ আগে মনে করতাম আমার পরিবারের সবাই খুব সম্মানিত, আমার উচিত আমার পরিবারের সম্মান তা ধরে রাখা। একদিন শিমুল কোনো একদিন ভূতের ছবি দেখে, মোবাইলে মুভি দেখেও ভয় পায়, এত ভয় পায় যে নিজের বিছানায় একা ঘুমাতে ভয় পাচ্ছিল। শিমুল আমার কাছে এসে রিকোয়েস্ট করে যাতে আমি ওর সাথে গিয়ে ঘুমায়। আমি প্রথমে ওকে নিয়ে খুব হাসাহাসি করি, কিন্তু আমি দেখি ও সত্যিই ভয় পেয়েছে, কিছুতেই একা ঘুমাতে যাবে না। কিছু উপায় না পেয়ে আমি ওর সাথে শুতে গেলাম। আমার উদ্দেশ্য ছিল এই যে শিমুল ঘুমিয়ে পড়লে আমি নিজের বিছানায় ফিরে আসবে। অনেকক্ষণ হয়ে গেলে আমি ভাবলাম শিমুল ঘুমিয়ে পড়েছে, ওর বিছানা ছেড়ে নিজের বিছানায় চলে এলাম। কিছুক্ষণ পর শিমুল ঘুম থেকে উঠে বসে, আমি দৌড়ে নিজের বিছানা ছুড়ে ওর কাছে গেলাম। ও ভয়ে চিৎকার করছে। আমি শিমুলকে বললাম, কি হয়েছে তোর? শিমুল বলল, আপু তুমি আমাকে রেখে অন্য রুমে চলে গেলে কেন? আমি একা একা থাকতে ভয় পাই, তাছাড়া আমি ভূতকে বেশি ভয় পাই। কান্না করা শুরু করছে। আমি শিমুলকে সান্ত্বনা দিয়ে বললাম, লক্ষ্মী ভাই আমার, তুই আর কাঁদিস না, আমি কথা দিলাম কাল থেকে তুই আমার রুমে একসাথে ঘুমাবি। সত্যি বলছো আপু? কাল থেকে আমি তোমার রুমে ঘুমাবো। হ্যাঁ সত্যি বলছি। আমার ভাই একা একা রুমে ভয় পেয়ে কষ্ট পাবে, এটা আমি চাই না। আমি বুঝতে পারলাম ও ভীষণ ভয় পেয়ে আছে। আমি কোনো উপায় দেখলাম না, শিমুলের পাশে শুয়ে পড়লাম। শিমুল কিছুক্ষণ পরে রচিতা করে উঠল। আমি বললাম, কি হয়েছে শিমুল? শিমুল বলল, আপু আমি ভূতের স্বপ্ন দেখেছি। শিমুল তখন ভয় পেয়ে আমি বললাম, আমি তো তোর পাশে আছি। শিমুলকে আমি যতখানি বোকা ভেবেছিলাম আসলে সে ততখানি বোকা না। এখন থেকে প্রতি রাতে শিমুল আমার রুমে ঘুমায়। একদিন রাতে শিমুল আমাকে এমন একটা কথা বলল যা শোনার পর আমার দম বন্ধ হয়ে আসছিল। ও আমাকে বলল, আপু তুমি অনেক সুন্দর, আপু আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি বললাম, বোকা তুই এসব কি বলছিস? আমরা বিয়ে করতে পারবো না। কেন আমরা বিয়ে করতে পারবো না? আমি বললাম, কারণ আমরা ভাই বোন। শিমুল জিজ্ঞেস করি, ভাই বোন হলে কেন বিয়ে করতে পারবে না? আমি বললাম, যাদের মাঝে রক্তের সম্পর্ক আছে তারা একে অপরকে
বিয়ে করতে পারে না, ধর্মে নিষেধ আছে, না মানলে পাপ হয়। শিমুল নবী আদমের যুগে তো তারা বিয়ে করেছিল। শিমুলের কথা শুনে চমকে উঠি। শিমুলকে জিজ্ঞেস করি, কেউ কে বলেছে এসব? লোককে কেউ বলেনি, জনের কাছ থেকে জেনেছে। শিমুল আমায় বলল, আপু যদি বিয়ে করতে না পারো তাহলে আমি তোমার কাছে একটা কিছু চাইব। আমি বলেছিলাম, কি চাইব? আমার কাছে থাকলে অবশ্যই তোকে দীপ। শিমুল বলল, আপু আছে তোমার কাছে, তুমি প্রমিস কর দিবি, আর যদি তোমার কাছে না থাকে তাহলে আমার কোনো আপত্তি নাই। আরও একটি কথা বলতে চাই তোমায়, তুমি কি জানো আবুল ভাই প্রতিদিন রাতে মায় এর ঘরে যায় এবং কি করে তা কি তুমি জানো? আমি শিমুলের প্রতিটা কথা শুনে আমার বিরক্ত বোধ লাগছে। আমি শিমুলকে বললাম, আবুল প্রতিদিন রাতে মায়ের ঘরে গিয়ে কি করে বলতো? তখন ও যা বলল, আপু বাবা মায়ের সাথে যা করে দাও। তারপরে আমি বললাম, তুই কিভাবে দেখলি? আমি আপুকে বললাম, তোমার বিশ্বাস হচ্ছে না? আমি ওর কথা বিশ্বাস করতে পারছি না, কারণ আমার সাথে কখনো মিথ্যা বলেনি, কিন্তু নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাচ্ছে না। আজ বাবা বাড়ি নেই। শিমুলকে বললাম, আজ বাবা বাড়ি নেই। আজও আবুল দাদা মায়ের ঘরে গিয়েছে কিনা? সে বলল, আবুল দাদাকে মার ঘরে ঢুকতে দেখেছে। আমি সিদ্ধান্ত নিলাম আবুল মায়ের ঘরে গিয়ে কি করে তার রহস্য জানতে হবে। আবুলকে নিয়ে মায়ের ঘরের সামনে গেলাম। মায়ের ঘরের দরজা ভেতর থেকে লোকপাড়া। আমি কি জানালা দিয়ে চোখ রাখলাম। এ দৃশ্য দেখার পর